এটিআই নিউজ দেখছেন, আমন্ত্রণ জানাচ্ছি স্বাধীন সংলাপে সৌজন্যে আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল। আমি মাশরাফি শশী, আজকের পুরোটা আয়োজন জুড়ে আপনাদের সঙ্গে থাকবো। জুলাই চর্চা রেখেছি আজকে শিরোনাম। দুজন অতিথি আজকে আমাদেরকে সময় দিবেন। ইতিমধ্যে স্টুডিওতে আমাদের সঙ্গে আছেন ফারুক হাসান, মুখপাত্র, গণ অধিকার পরিষদ। আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানবেন এবং আশা করছি কিছুক্ষণের মধ্যে আমাদের মাঝে এসে পৌঁছবেন অধ্যাপক ডক্টর রেজওয়ানা করিম স্নিগ্ধা, রাজনীতি বিশ্লেষক ও শিক্ষক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। আপনি নিশ্চয়ই জানেন যে আজকে রাজধানী বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই জাতীয় সম্মেলনে গিয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে তিনি বক্তব্য দেন, শহীদদের আত্মত্যাগ স্মরণ করে তিনি বলেছেন যে জুলাইয়ের গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের যথাযথ মূল্যায়ন এবং পুনর্বাসন করা সরকারের দায়িত্ব। শহীদদের সর্বোচ্চ সম্মান ও স্বীকৃতি, আহতদের জীবনমান নিশ্চিত করতে এবং তাদের পূর্ণাঙ্গ পুনর্বাসন ও সহায়তা প্রদানে সরকার কাজ করে যাচ্ছে। এই একই অনুষ্ঠানে জুলাই আন্দোলনে নিহতদের দৃশ্যমান বিচারের দাবি জানিয়েছেন স্বজনরা, এটা প্রধানমন্ত্রীর কাছে। তারা বলছেন যে এই বিষয়ে প্রধানমন্ত্রীকে উদ্যোগ নিতে আহ্বান জানান। আপনার কাছে জানতে চাই যে অন্তর্বর্তীকালীন সরকারের 18 মাস আর বর্তমান সরকারের এই 4 মাস পেরিয়ে যাওয়ার পরেও আজকের এমন একটা দিনে জুলাইয়ের শহীদদের স্বজনদের কেন বিচারের দৃশ্যমান বিচারের আহ্বান জানাতে হচ্ছে প্রধানমন্ত্রীকে? বিচার প্রক্রিয়া নিয়ে কি কোনো ধরনের সন্দেহ বা অসন্তুষ্টি আছে? আপনার পর্যবেক্ষণ। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ এটিএন নিউজের সম্মানিত দর্শক যারা দেখছেন। আসলে দেখেন, জুলাই গণঅভ্যুত্থান আমাদের কি কি দিয়েছে এটা যদি আমরা আসলে খাতায় লিখতে যাই, আমাদের খাতার ফিসটা একের পরে এক শেষ হবে, কলমের কালি শেষ হয়ে যেতে পারে। বাট এই জুলাই গণঅভ্যুত্থানের অর্জন লেখে কিন্তু আমরা শেষ করতে পারবো না। এই জুলাই গণঅভ্যুত্থান আজকে আমাদের একটি নতুন বাংলাদেশ দিয়েছে, যে বাংলাদেশে আজকে আমরা মুক্তভাবে কথা বলার একটা সুযোগ পেয়েছি, স্বাধীনতা পেয়েছি। একই সাথে আমি যদি বলি, আজকে এই যে সরকার, এই যে রাজনৈতিক দলগুলো মুক্তভাবে রাজনীতি করার যে একটা সুযোগ অবারিত, আজকের এই সংসদ, সব কিছু এই গণঅভ্যুত্থানের ফসল। আমার আসলে এটা বলতে দ্বিধা নেই যে এই গণঅভ্যুত্থানের পরে আজকে একটি নতুন সরকার আমরা ক্ষমতায় পেয়েছি। জনগণ ভোট দিয়ে তাদেরকে নির্বাচিত করেছে এবং এই সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর উচিত ছিল যে 1 জুলাই, আজকে যে অনুষ্ঠানটি তিনি করেছেন 1 জুলাই করা, দেরিতে হলেও তারা করেছেন, আমরা স্যালুট জানাই, ধন্যবাদ জানাই। প্রধানমন্ত্রীর নিজস্ব, উনি তো আমন্ত্রিত ছিলেন। না, অবশ্যই যারা করেছে এটা সরকারি দলের সংশ্লিষ্ট সংগঠনগুলোই এটার আয়োজন করেছে, এটা আসলে বলার অবকাশ রাখে না। তো তারপরেও আমরা ধন্যবাদ জানাই যে আজকে সরকারের জায়গা থেকে ধরেন যে এই জুলাই গণঅভ্যুত্থানকে অ্যাড্রেস করে বা এই জুলাই গণঅভ্যুত্থানকে রিকগনাইজড করে যে একটা সুন্দর প্রোগ্রামের তারা আয়োজন করেছেন। এখন আসলে এই বিচারের যে কথা, আমরা বিচারের কথা এই 5ই আগস্টের পর থেকে বলতে বলতে অনেকটাই বলতে পারেন যে আমরা শ্লান্ত হয়ে গেছি। যে জুলাই গণঅভ্যুত্থানের বিচার, পতিত ফ্যাসিবাদের দোসর যারা, তাদেরকে বিচারের মুখোমুখি করা, সংগঠন হিসাবে আওয়ামী লীগের বিচার করা, এই কথাগুলো আমরা অসংখ্যবার বলেছি। বাট সরকার কিন্তু সেভাবে কর্ণপাত করে নাই। বিগত ইন্টারিম সরকারের আমলে ধীর গতিতে হলেও বিচারের কিন্তু একটা অগ্রগতি ছিল, ধীর গতি। আমি আবার বলছি, ইন্টারিম সরকারের আমলে বিচারিক প্রক্রিয়া অনেকটাই মন্থর বা ধীর গতিতে চলে। আপনারা জিজ্ঞাসা করেছেন বা আপনাদের পর্যবেক্ষণ কেন? ধরেন যে ধীর গতিতে চললেও কিছুটা অগ্রগতি আমরা কিন্তু লক্ষ্য করেছি। বাট বর্তমান বিএনপির নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার পরেও যারা জনগণ কর্তৃক নির্বাচিত, আজকে দেখেন ডক্টর মোহাম্মদ ইউনূসের আলোচনা সমালোচনা যাই থাকুক, তাকে কিন্তু আপনি অ্যাকাউন্টেবিলিটির জায়গায় খুব একটা কাঠগড়ায় দাঁড় করাতে পারবেন না, বিকজ অফ জনগণ তাকে সরাসরি ভোট দিয়ে নির্বাচিত করে নাই। যদিও আমরা বলে থাকি ওই ইন্টারিম সরকার জনগণের সমর্থিত সরকার, আমরা সবাই সমর্থন দিয়েছি, রাজনৈতিক দল, ছাত্র, জনতা সবাই। বাট ওটা কিন্তু জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকার ছিল না। এই জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসকে কাঠগড়ানোর যে জায়গাটা, দাঁড় করানোর এই জায়গাটা অনেকটা সংকুচিত, কম। কিন্তু বিএনপি হচ্ছে জনগণের, তিনি স্রোতের উপরে এসে ক্ষমতা নিলেন, যে প্রেক্ষাপটে আসলেন, যে বিপুল প্রত্যাশা ছিল, সেই প্রত্যাশা কতটুকু পূরণ হলো কি হলো না, ডক্টর মোহাম্মদ ইউনূস করতে পারলেন কি পারলেন না, সেই আলোচনা তাহলে করা যাবে না? অফকোর্স যাবে, কেন যাবে না? আমি বলছি তাকে অবশ্যই বিচারের কাঠগড়ায় আপনি দাঁড় করাতে পারবেন, কিন্তু একটা নির্বাচিত সরকার, জনগণ কর্তৃক প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকারকে যেভাবে আপনি যে ইয়েস অফকোর্স, আজকে ধরেন বিএনপি যদি একটা ভালো কাজ করে আমরা অ্যাপ্রিসিয়েট করি, বাহবা দেই। একই সাথে বিএনপি যদি জনগণ বিরোধী একটা সিদ্ধান্ত নেয়, তার বিরুদ্ধে কিন্তু জনগণ যেভাবে রুখে দাঁড়ায় বা দাঁড়ানোর একটা সুযোগ, কারণ জনগণ তাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে, এই জন্য জনগণ তাকে সরাসরি প্রশ্ন করতে পারে, তাকে ওই জবাবদিহিতার জায়গাটা জনগণ কিন্তু দাঁড় করাতে পারে, নিয়ে আসতে পারে। সেই জায়গাটাতেই আমি বলছি যে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন যে সরকার, ওই সরকারের ওই জায়গাটা কিন্তু খুব একটা ছিল না, সংকুচিত, ছোট্ট। তার এই নয় তখন বিচারিক প্রক্রিয়া যেভাবে এগিয়েছে, হ্যাঁ, এখন বিচারের প্রেক্ষাপট যেভাবে তৈরি হয়েছে, বা আদালত বলি বা প্রসিকিউশন বলি, একই সাথে ট্রাইব্যুনাল গঠন থেকে শুরু করে প্রক্রিয়াগুলো যেভাবে এগিয়েছে,
সেটা নিয়ে আপনি ব্যক্তিগতভাবে সন্তুষ্ট? না, আমরা ধরেন যে শতভাগ সন্তুষ্ট না, আচ্ছা, তবে ধীর গতিতে চললেও তার দৃশ্যমান ছিল, অগ্রগতি ছিল। আমরা দেখেছি কয়েকটি মামলা রায় হয়েছে এবং নিয়মিত মামলার যে আপনার সাক্ষ্য প্রমাণের যে যুক্তিতর্ক উত্থাপন এবং আদালতের নিয়মিত যে কার্যক্রম মামলাগুলোকে প্রসিড করার জন্য প্রত্যেকটা কার্যক্রম কিন্তু এগিয়েছে ধীরগতিতে হলেও। কিন্তু বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার এই 4 মাসের মধ্যে আমরা বিগত সময়ে ধীর গতিতে চললেও ওই ধীর গতির প্রসিডিংটাও আমরা কিন্তু এখন দেখতে পাচ্ছি না। এই জন্যই কিন্তু আজকে মাননীয় প্রধানমন্ত্রীর সামনে আমাদের জুলাই যোদ্ধারা আহ্বান জানিয়েছেন, ছিল এখন স্থবির, অনেকটাই বলতে পারেন যে স্থবিরের মতো একটা অবস্থা। এখন রাজনৈতিক সরকার ক্ষমতায় আসার পরে তারা আসলে এই জিনিসগুলোকে দ্রুত গতিতে আসলে এগিয়ে নিতে চাচ্ছেন কিনা বা চূড়ান্ত পর্যায়ে নিতে চাচ্ছেন কিনা, এটা একটা ধরেন যে বড় একটা প্রশ্নের বিষয়, যে প্রশ্নগুলোই আজকে মাননীয় প্রধানমন্ত্রীর সামনে আমাদের জুলাই যোদ্ধারা করেছেন। প্রশ্নটা কি রাজনৈতিক ফারুক ভাই? না, এখানে তো ধরেন যে রাজনৈতিক রাজনৈতিক কারণেই কি বিচার প্রক্রিয়া মন্থর থেকে স্থবির হয়ে গেল? স্থবির একবারে আমি ওভাবে বলবো না, তবে বিগত সময়ে যে গতিতে চলেছে তার থেকে এখন গতিটা আরো কম, আরো স্লো। তো এখান থেকে ধরেন যে এটা স্পষ্ট যে রাজনৈতিক কারণ তো অবশ্যই এখানে আছে বা থাকবে। রাজনৈতিক কারণ থাকুক না থাকুক ডাজন্ট ম্যাটার, এই গণঅভ্যুত্থান তো আমাদের সবার। রাজনৈতিক কারণটা কি থাকুক কিংবা না থাকুক, ধরেন যে রাজনৈতিক কারণ অবশ্যই থাকবে। প্রত্যেকটা বিষয়ে কিন্তু আমাদের রাজনীতি অঙ্গাঙ্গিভাবে জড়িত। এখন রাজনীতির বাইরেও এই গণঅভ্যুত্থান তো আমাদের সবার। এটা তো শুধুমাত্র এমন না যে এটা বিএনপির বা জামাতের বা গণ অধিকার পরিষদের কিংবা এনসিপির। এই গণঅভ্যুত্থানের পক্ষের প্রত্যেকটা শক্তির, এখানে যেমন বিএনপি ছিল তেমনি জামাত ছিল, গণ অধিকার ছিল, এনসিপি ছিল, ওই হেফাজতে ইসলাম ছিল কিংবা ইসলামী আন্দোলন, প্রত্যেকটা রাজনৈতিক দল কিন্তু এই গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করেছে এবং সকলের সম্মিলিত প্রচেষ্টার মধ্য দিয়ে আমরা একটা নতুন বাংলাদেশ পেয়েছি। এটা তো কেউ অস্বীকার করার কোনো সুযোগ নেই এবং আজকের মাননীয় প্রধানমন্ত্রী তিনি নিজেও স্বীকার করেছেন যে এই গণঅভ্যুত্থান আমাদের সবার। সুতরাং এই যে সবার একটা গণঅভ্যুত্থান এবং এই গণঅভ্যুত্থানের ফসলটা কি, এই গণঅভ্যুত্থানের সবচাইতে বড় ফসল কিন্তু বিএনপির ঘরে, সবচাইতে বড় ফসলটা হচ্ছে নির্বাচন, জনগণ কর্তৃক ভোট প্রদানের একটা সুযোগ, যে সুযোগ 17 বছর জনগণ পায় নাই। সেই অবারিত সুযোগ আপনারা গ্রহণ করেছেন, জনগণ আপনাদের ভোট দিয়ে নির্বাচিত করেছে। তার মানে আপনি আজকে ক্ষমতায় বসে জনগণের আকাঙ্ক্ষাটা কি, ওই আকাঙ্ক্ষাটা বাস্তবায়ন করা সবার আগে আপনার দায়িত্ব ছিল। এখন আপনি যদি ওই জনগণের আকাঙ্ক্ষার প্রতি উদাসীন হয়ে যান, জনগণের আকাঙ্ক্ষার প্রতি আপনার খুব একটা ধরেন যে কি বলি মনোনিবেশ না থাকে, তাহলে তো জনগণ স্বভাবতই ক্ষিপ্ত হবে। প্রধানমন্ত্রীর বক্তব্য যখন শুনছি, তিনি যখন বলছেন যে আহতদের যথাযথ পুনর্বাসন করবেন, মূল্যায়ন করবেন, সর্বোচ্চ সম্মান স্বীকৃতি দেওয়ায় এই সরকারের প্রধান কর্তব্য, একটাবারে তো তিনি জুলাইকে অস্বীকার করছেন না বা তার বক্তব্যে তো আমরা মনে করছি, এমনটা কি আপনার কোথায় মনে হচ্ছে? আসলে দেখেন, একটা কথার কথা মুখ দিয়ে বলা একটা বিষয়, যেমন আমরা বলি না ওই 71-এর চেতনা চেতনা চেতনা, এই যে চেতনার ব্যবসা দীর্ঘ 54-55 বছর ধরে চলে আসছে না, কিন্তু 71-এর ওই চেতনা তো মুখে বুলি আওড়ানোর মতো বিষয় না। 71-এর চেতনা আপনাকে বাস্তবায়ন করতে হবে। যে কারণে 30 লক্ষ মানুষ জীবন দিয়েছে, একটা নতুন বাংলাদেশ বিনির্মাণে তারা আত্মহতি দিয়েছে, তাদের রক্ত আত্মত্যাগের বিনিময়ে আমরা একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেয়েছি, একটা ভূখণ্ড পেয়েছি, একটা পতাকা পেয়েছি। সেই বাংলাদেশ আপনাকে বিনির্মাণ করতে হবে। কিন্তু আপনি যদি ধরেন যে ওই 360 বার দিনে তসবির মতো জপেন জুলাই কি বলে 71-এর চেতনা 71-এর চেতনা, বাস্তবায়ন হবে না। তো বর্তমান সরকারও যদি মনে করেন ওই জুলাই গণঅভ্যুত্থানের তারা পক্ষের শক্তি, জুলাই গণঅভ্যুত্থান অবশ্যই বাস্তবায়ন করতে হবে, এই যে মুখের ধরেন যে বক্তব্যের মধ্যেই সীমাবদ্ধ রাখে, তাহলে তো হবে না। সত্যিকার অর্থে জুলাই গণঅভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, এটা বাস্তবায়ন করতে হবে। এই যে বিচারিক কথা, আজকে এই জুলাই যোদ্ধারা মাননীয় প্রধানমন্ত্রীর সামনে কেন তারা বলছে যে আমরা অতি দ্রুত বিচার দেখতে চাই যারা এই গণঅভ্যুত্থানে গণহত্যা চালিয়েছে, তারা যদি সত্যিকার অর্থে এই 4 মাসে সেই বিচারিক প্রক্রিয়ার অগ্রগতি দেখতে পেতেন তাহলে কিন্তু তারা এই প্রশ্নটি করতেন না। কিছুদিন আগেও তো একটা মামলার রায় হলো, আপনি জানেন যে মামলাটা রায় হচ্ছে, এই মামলাটা কিন্তু বিগত সরকারের আমলেই অনেকটাই একবারে এগিয়ে ছিল, সাক্ষ্য প্রমাণ সবকিছু শেষে, বাট চূড়ান্ত রায়ের অপেক্ষায় ছিল। এই সরকারের আমলে এসে রায়টা হয়েছে, বাট বাকি যে মামলাগুলো, এই মামলাগুলোর যে অগ্রগতি, এই অগ্রগতি কিন্তু আশানুরূপ না। এই জন্য আজকে জুলাই যোদ্ধা বলেন কিংবা যারা গণঅভ্যুত্থানের পক্ষের শক্তি, তারা কিন্তু সবাই এই প্রশ্নটা বারবার করছে যে মামলাগুলো কেন দ্রুত গতিতে আগাচ্ছে না, কেন বিচারিক কাঠগড়ায় তাদেরকে দাঁড় করানো হচ্ছে না। এই মামলাগুলো যদি স্লথ গতিতে চলতে থাকে তাহলে দেখা যাবে এক একটা মামলা সম্পূর্ণ হতে আরো 15 থেকে 20 বছর লাগবে। এই 15-20 বছরে বাংলাদেশের রাজনীতির গতি প্রকৃতি কোন দিকে যাবে আমরা জানি না। তবে তারপরেও বলতে হয়, আজকে যে অনুষ্ঠানটি হয়েছে এই অনুষ্ঠানটি অত্যন্ত জরুরি ছিল, প্রয়োজন ছিল, এবং এই অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন,
আমরা অবশ্যই তাদেরকে ধন্যবাদ জানাই, স্যালুট জানাই। বিশেষ করে আজকে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব আমি স্বরাষ্ট্রমন্ত্রীর সেই বক্তব্যেও আসবো। হ্যাঁ। মানে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি আবার আপনার কাছে ফিরবো। অধ্যাপক ডক্টর রেজওয়ানা করিম স্নিগ্ধা ইতিমধ্যে আমাদের মধ্যে এসে পৌঁছেছেন, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। এবং ফারুক হাসানের সঙ্গে যে আলোচনা চলছিল, আজকে প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি চিনমতি সম্মেলন কেন্দ্রে জুলাই জাতীয় সম্মেলনে তিনি বলছেন যে শহীদদের আত্মত্যাগকে স্মরণ করে তিনি বলছেন যে আহতদের যথাযথ মূল্যায়ন পুনর্বাসন করা সরকারের দায়িত্ব, শহীদদের সর্বোচ্চ সম্মান ও স্বীকৃতি, আহতদের জীবনমান নিশ্চিত করা, তাদের পূর্ণাঙ্গ পুনর্বাসন সহায়তা প্রদানে সরকার কাজ করে যাচ্ছে। অর্থাৎ তার আন্তরিকতার জায়গাটা বলছেন। একই অনুষ্ঠানে জুলাই আন্দোলনের নিহতদের দৃশ্যমান বিচারের দাবি জানিয়েছেন স্বজনেরা। আমি প্রশ্নটা করেছিলাম যে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন 18 মাস যেই অন্তর্বর্তীকালীন সরকার ছিল এবং বর্তমান সরকারের 4 মাস পরেও এসেও এখনো কেন বিচারের দৃশ্যমান মানে সেই আবেদন করতে হচ্ছে স্বজনদের? বিচার প্রক্রিয়া নিয়ে কি কোনো অসন্তুষ্টি রয়েছে? আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ। ফারুক হাসানকে অনেক শুভেচ্ছা। প্রথম কথা হয়েছে কি, বিচার কার্যের ক্ষেত্রে দেখেন এইখানে দুটো সেন্টিমেন্ট। একটা হচ্ছে জুলাইয়ে এত মৃত্যু, তো সেটার তো একটা আবেগ আছে সকলের মাঝে, তাই না? আপনি বিশেষ করে দেখেন, আপনি আমরা যাই বলি না কেন, যে বা যারা যে কোনো কারণেই হোক না কেন, যেভাবেই হোক না কেন, তারা কেউ হাত পা হারিয়েছেন, চোখে দেখেন না, তো তাদের তো একটা লাইফ টাইম ক্ষতি, তাই না, যারা বেঁচে আছেন। আর যে পরিবারের মানুষজন মারা গেছে তাদের তো আসলে আপনজনরা মারা গেছে, এই বিষয়ে তো কোনো সন্দেহ নাই, দ্বিমত নাই। তো সেই জায়গাটায় আবেগ দিয়ে বলা খুবই স্বাভাবিক। কিন্তু দেখেন, আমার কাছে সবসময় মনে হয়েছে যে অন্তর্বর্তীকালীন সরকারের অন্যান্য যে কোনো কিছুর থেকে এটি সবচেয়ে বেশি গুরুতর ছিল। ইভেন যেটা সত্যি কথা বলতে গেলে, আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে ইন পার্টিকুলার শুধু শেখ হাসিনা না, তো মানে আপনার তো শুধু এটা তো খুব স্বাভাবিকভাবে আপনি শেখ হাসিনাটা তো একরকমভাবে করবেন, প্রাক্তন প্রধানমন্ত্রী যিনি ছিলেন, বাকি যারা যে বিভিন্ন তারা তো বিভিন্ন জায়গায় অনেক ধরনের সহিংসতার ঘটনা ঘটেছে, হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। তো সেখানে দেখা গেল কি যে ওটা যতটা গুরুত্ব দিয়ে করা হলো, কিন্তু সেই জায়গাগুলো কিন্তু অত গুরুত্ব দিয়ে করা হয়নি, যেটা কিনা 18 মাসের মধ্যে ইন্টারিম চালেই তার একটা ফার্স্ট প্রায়োরিটির জায়গা ছিল। তো সেটা করা হলো না, সেটা একটা প্রশ্ন। আপনি যেটা বলেছেন আমি এটার সাথে একমত, কারণ ইন্টারিমের মনোযোগ, যতখানি মনোযোগ তারা সংস্কারের দিকে দিয়েছেন বা অপরাপর জায়গায় দিয়েছেন, আমার মনে হয় ততখানি মনোযোগ তারা এই জায়গাটায় দেননি। এটা একটা। দুই হচ্ছে যে বিচারিক প্রক্রিয়াটাও কিন্তু একজন শিক্ষক হিসেবে আমি বলতে চাই যে দেখেন, বিচারেরও কিন্তু একটা নিয়ম আছে যে আপনি যত বড় অপরাধী হন না কেন, শেষ মুহূর্ত পর্যন্ত আপনার যেই সুযোগ বক্তব্য প্রদানের এবং বিচারটা সঠিক, কারণ আইনের ভাষাতেই কিন্তু আছে যে 10টা অপরাধীও যদি বের হয়ে যায়, একজন নিরপরাধীর জন্য শাস্তি। আজকে প্রধানমন্ত্রী বলেছেন মানে বিচারের নামে অবিচার তারা করতে চান না। তো সেই জায়গাটা থেকে এটাও সত্য যে সময়টা কিন্তু লাগবে। এটা কিন্তু আমরা বলি কারণ আমাদের এখানে একটা আবেগ কাজ করে, অনেকে রিপারকেশন তৈরি হয়, কিন্তু বাস্তবতা হচ্ছে পৃথিবীর সকল জায়গাতেই বিচার প্রক্রিয়াটা কিন্তু দ্রুত বিচার ট্রাইব্যুনালও বলেন আর যাই বলেন, অপরাধীর তো অনেকগুলো লেয়ারও থাকে। আপনি জানেন যে নিম্ন আদালত, উচ্চ আদালত, শেষ মুহূর্ত পর্যন্ত এমনকি রাষ্ট্রপতির কাছেও তারা ক্ষমা চাওয়ার কিন্তু অধিকারটা তার আছে। তো সেই অধিকারটা কিন্তু ভায়োলেট করার সুযোগ থাকে না। তো এই প্রক্রিয়াগুলো করতে করতে একটা দীর্ঘসূত্রিতা তৈরি হয়। তো হয়তো বা সেটা সে কারণে, তবে আমি অবশ্যই মনে করি এত হত্যা হয়েছে, এই হত্যাগুলো ডেফিনেটলি আমি কিন্তু এখন আরও বেশি মনে করি যে হত্যাগুলো সুষ্ঠু তদন্তের মাধ্যমে যিনি অপরাধী তাদের বিচার হওয়া উচিত। কারণ আপনি জানেন যে নানা ধরনের কথা আসছে, আমি একজন সাধারণ জনগণ, আমি আসলে জানি না কোনটা সত্য কোনটা মিথ্যা, এটা আমার জানার কথা না, কিন্তু এটি আইন শৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা বাহিনী, তাদের জানার কথা। আমি আসলেই মনে করি জুলাইয়ে যেই পরিমাণ খুন খারাপা, ভাঙচুর, যাহা কিছু হয়েছে, ভাঙচুরের কথা আমি বাদ দিলাম, খুনই করার ব্যাপারটা। এবং আমি এটাও দেখেছি, এই আলাপটাও কিন্তু এসেছে যে 5ই অগাস্টের পরবর্তী, অর্থাৎ প্রাক্তন প্রধানমন্ত্রী পালিয়ে যাওয়ার পরেও তো বহু মানুষটা মারা গেলেন, রাইট? তো তারা ওই সময়ও কেন, এই নির্দেশনা কার নির্দেশনায় তারা ওই কার্যগুলা, ওই সহিংসতাটাই বা কী করে হলো? কারণ যে কোনো প্রাণী তো মূল্যবান, তাই না? তো আমি মনে করি যে সকল বিষয়টার একটা তদন্ত এমন হওয়া উচিত, তদন্তে যেন এমন না হয় কালকে যেন আমরা সেটি নিয়ে আলাপ না শুনি যে তদন্ত কার্যে ভুল ছিল। কারণ কি, এগুলো হয় কি আমাদের অনাস্থা তৈরি করে, এবং সেটা দীর্ঘমেয়াদী অনাস্থা। বিশ্বাস করেন, আমি হয়তো বা জুলাই অনেক ছাত্রনেতা যারা দলের অথবা যারা
জামাত ইসলামের অথবা যারা বামপন্থী বা বিভিন্ন সেটা হতে পারে, কিন্তু আমার কাছে তো মনে হয় দূর থেকে বহু সাধারণ ঘরের সাধারণ ছেলেপেলের জীবনটাও তো সেখানে গেছে। কাজেই যাদের সাধারণ ছেলেপেলে সাধারণের যে জীবনটা গেছে, তার জীবনটা তো যেমন গুরুত্বপূর্ণ, যার দলের যে জামাতে তার জীবনও গুরুত্বপূর্ণ। কিন্তু আমি বলতে চাচ্ছি এই হতাহতটাকে আমি পলিটিক্যালি জাস্টিফাই করতে চাই না। এটা কোনো পলিটিক্যাল মার্ডার ছিল না, ঠিক আছে? তো এটার রায়টাও যেন বা বিচারটাও যেন পলিটিক্যালি মানে মোটিভেটেড না হয়, এটা যেন আসলেই হয়। কারণ দেখেন, আমরা আজও কিন্তু কি জানি যে আসলে নূর হোসেনকে যে মেরেছিল তার কি শাস্তি হয়েছিল? আমরা কিন্তু জানি না, কিন্তু নূর হোসেন তো মারা গেছে, তাই না? তো এই জায়গাটাতেই আমার একটা প্রশ্ন যে আসলে পলিটিক্যালি মোটিভেটেড কোনো একটা শাস্তি আমি চাই না। অসংখ্য ধন্যবাদ। আমি আবারও আপনার কাছে ফিরবো। ফারুক হাসান, আপনার কাছে আসতে চাই। আপনি কিছুক্ষণ আগে মানে বলছিলেন মুক্তিযুদ্ধের চেতনার কথা, আজকে জুলাই চেতনার কথা স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বলেছেন। তিনি বলছেন যে জুলাই বিপ্লবের চেতনাকে যারা বিক্রি করছে তাদের পরিণতি ভবিষ্যতে জাতি দেখবে। আর তিনি বলছেন যে আজকের যারা এই অনুষ্ঠানের আয়োজক তাদের প্রতি আমার অনুরোধ হলো এই জুলাইয়ের চেতনা নিয়ে আমরা যেন কেউ ব্যবসা না করি। আপনার কাছে আমি জানতে চাই, মানে জুলাইয়ের চেতনা বলতে এক কথাতে মানে আমরা কি বুঝবো? ধন্যবাদ আপনাকে। আমাদের আপা যেটা বললেন, আসলে এই জুলাই গণঅভ্যুত্থানে যে মার্ডারগুলো হয়েছে বা যে কিলিংগুলো হয়েছে, এগুলো 100% পলিটিক্যাল মার্ডার। পতিত ফ্যাসিবাদের দোসর যারা ছিলেন, বিশেষ করে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের দোসর যারা, তারা তো পরিষ্কারভাবে এখানে পলিটিক্যালি এই হত্যাকাণ্ডগুলো চালিয়েছে, দলগতভাবে, ব্যক্তিগত আক্রোশ থেকে, ব্যক্তিগত কারণে। আজকে দেখেন, এই যে আওয়ামী লীগ পুলিশকে নির্দেশ দিল, কেন নির্দেশ? ব্যক্তিগত জায়গা জমি নিয়ে দ্বন্দ্ব? নো। পারিবারিক দ্বন্দ্ব, পারিবারিক কলহ? নো। তাহলে কি কারণে? 100% পলিটিক্যাল মার্ডার। পলিটিক্যাল মার্ডার ব্যতীত অন্য কোনো নামে, ঢঙে, শব্দে এটাকে যদি আপনি চিত্রায়ন করার চেষ্টা করেন, বুঝতে হবে এখানে আপনার অসৎ উদ্দেশ্য রয়েছে। এটা পলিটিক্যাল মার্ডার। এখন বিচারিক প্রক্রিয়া নিয়ে উনি যেটা বলেছেন, আমি একমত। বিচারিক প্রক্রিয়াতে 100% একটা স্বচ্ছ, সঠিক বিচার করতে হবে তদন্তের মধ্য দিয়ে। আবার এটাও মাথায় রাখতে হবে, জাস্টিস ডিলেড, জাস্টিস ডিনাইড। আমরা কিন্তু এটা জেনে আসছি যে বিচারিক প্রক্রিয়া যত বেশি দেরি হবে, তত কিন্তু এখানে ন্যায় বিচার বাধাগ্রস্ত হবে। এটা আমাদের মাথায় রাখতে হবে। আমরা তো চাই যে শেখ হাসিনাও যাতে ন্যায় বিচার পাই। উনি ন্যায় বিচার পেলে আমরা নিশ্চিত যে অন্তত ন্যায় বিচারে ওনার কয়েকবার ফাঁসি হবে, কারণ তিনি যে পরিমাণ অপরাধ করেছেন। আমরা কিন্তু ওনার পক্ষেও ন্যায় বিচার চাই, এবং বিচারিক প্রক্রিয়ার অন্যতম মানদণ্ড হচ্ছে ন্যায় বিচার, জাস্টিস। তা আমরা তো ন্যায় বিচার চাচ্ছি। তার মানে এই নয় যে আপনি বিচারিক প্রক্রিয়াকে একটা ধীর গতির দিকে ঠেলে দিবেন। আপনি অপরাপর যে একটা মামলা, আর এই গণঅভ্যুত্থানে যারা, আমার মনে হয় মানে আমি আসবো, ধরেন যে অধ্যাপক ডক্টর রেজওয়ানা করিম সিদ্দিকী ওইটাই বলছিলেন যে পলিটিক্যালি মোটিভেটেড হয়ে যেন বিচারিক প্রক্রিয়াটাকে কিন্তু বায়াস করা না হয়। ধরেন যে ওই হত্যাটাকেও পলিটিক্যালি মার্ডার বলতে নারাজ। আমি সেই জায়গাটা আপনি অলরেডি পরিষ্কার করেছেন। দ্বিমত করলাম। আমি জানতে চাচ্ছিলাম যে আজকে স্বরাষ্ট্রমন্ত্রী যে বলছেন যে জুলাই চেতনা নিয়ে, আমি আপনার কাছে এক বাক্যে জানতে চাচ্ছি, মানে জুলাই চেতনা বলতে আসলে কি বুঝবো আমরা? জুলাই চেতনা বলতে পরিষ্কারভাবে আমরা যেটা বুঝি, যে কারণে 1400 মানুষ জীবন দিয়েছেন, যাদের রক্তের বিনিময়ে আজকে আমরা একটা নতুন বাংলাদেশ পেয়েছি, সেটাই নতুন, মানে তাদের, মানে এই জুলাই গণঅভ্যুত্থানের চেতনা। তারা কি চাই? তারা একটা সুন্দর বাংলাদেশ চাই, ন্যায় বিচারের বাংলাদেশ, যেখানে কেউ কারো উপরে বিনা অপরাধে, বিনা কারণে আক্রমণ করবে না। এই জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম চেতনা বাক স্বাধীনতা। সবাই সুন্দর কথা বলতে পারবে। বাক স্বাধীনতা মানে এই নয় যে আপনি যা ইচ্ছা তাই করবেন। এটা কিন্তু আবার বাক স্বাধীনতার অন্তরায়। বাক স্বাধীনতা মানে আপনাকে কথায় থামতে হবে, কথায় আপনি থামবেন, এটা নামে বাক স্বাধীনতা। মানে সেটা কি আপনি আমি ঠিক করে দেব? নো নো নো, আমি আপনি ঠিক করবেন। অবশ্যই তার কোনো মানদণ্ড আছে। আপনি আজকে এখানে কথা বলছেন, তা বলে কি আপনি আমাকে গালি দিবেন এখানে? ঠিক আছে, আচ্ছা, আপনি আমাকে ধরেন যে গালি দিলেন, আপনি বলেন যে ভাই জুলাই চেতনার আপনার সেই ব্যাখ্যা শুনলাম। আমি নিশ্চয়ই মানে ডক্টর রেজওয়ানা করিম সিদ্দিকীর কাছেও জানতে চাইবো আপনার কাছে পরবর্তী প্রশ্ন, মানে স্বরাষ্ট্রমন্ত্রী কেন বলছেন যে জুলাই চেতনা নিয়ে আপনারা কেউ ব্যবসা করেন না, যারা ব্যবসা করবেন তাদের ভবিষ্যতে অনেক খারাপ পরিণতি হবে? কারা ব্যবসা করছে? আপনি তো এই রাজনৈতিক অঙ্গনেরই একজন মানুষ, আদৌ কি কেউ ব্যবসা করছে? অফকোর্স, কারা ব্যবসা করছে? শুধু ব্যবসা মানে করছে না, ব্যবসা অলরেডি অনেকে করে এখান থেকে ভালো বেনিফিটও অর্জন করেছে। যেমনটা আমরা বলে থাকি যে 71-এর মহান মুক্তিযুদ্ধের চেতনাকে ব্যবসায়িক একটা ধরেন যে পণ্যে পরিণত করে বিগত 54 বছর আওয়ামী লীগ রাজনীতি করেছে, অপরাপর দলগুলো চেষ্টা করেছে। ঠিক একই চেষ্টা কিন্তু এই গণঅভ্যুত্থান পরবর্তী সময়েও আমরা দেখেছি। অনেকেই এই জুলাই চেতনাকে তাদের নিজেদের মতো করে কুক্ষিগত করার চেষ্টা করেছে। সেই অনেকেই কারা, এটা সরকারের দায়িত্ব, সরকারের গোয়েন্দা বাহিনী, একজন সচেতন রাজনীতিবিদ হিসেবে আমরা বলবো না। এখন এখানে আমি আসলে একক কোনো দলকে বলতে চাই না। এখন আমি যদি বলি এই জুলাইকে কুক্ষিগত করার চেষ্টা সব দলই করেছে,
কোনো দলে এখান থেকে বাদ যায় নাই। সব দলে এই জুলাই গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে তাদের নিজেদের লোককে বিভিন্ন চেয়ারে বসার চেষ্টা করেছে। যারা ছাত্র প্রতিনিধি ছিল তারা ক্ষমতার চেয়ারে বসে তাদের মতো লুটপাট করেছে। অপরাপর বড় রাজনৈতিক দলগুলো যারা আজকে সরকারি দল, বিরোধী দল, তারা তাদের লোককে চেয়ারে বসার জন্য ওই সময় লবিং, তদবির, ফোর্স সব কিছু করেছে। তো সুতরাং এই যে জুলাই চেতনাকে কুক্ষিগত করা, এই জুলাই চেতনাকে নিজেদের মতো করে ব্যবহার করা, এটা তো সবাই চেষ্টা করেছে, কেউ তো এর বাইরে নেই। তো সুতরাং আমি এককভাবে আসলে কাউকে দায়ী করতে পারি না যে অমুক দলটি এই জুলাই চেতনাকে বিক্রি করেছে। মানে জুলাইয়ের কৃতিত্ব যেমন কারো একার না, সবার। আবার জুলাই চেতনাকে যে হরণ করা হলো সেটাও সকলের, অফকোর্স। এবং সেই ক্ষেত্রে শুধু সকলের বলতে যারা কোনো না কোনো ভাবে ক্ষমতার অংশীদার ছিল কিংবা ক্ষমতাকে ভোগ করেছে, সবাই তো ভোগ করে নাই। এখন আমি কিন্তু আমাদের ওই হকার ভাইদের, কৃষক ভাইদের, শ্রমিক ভাইদের জুলাই চেতনা বিক্রির যে তালিকা, এই তালিকায় বলবো না, কারণ তারা কখনো এই জুলাই বিক্রির সাথে জড়িত ছিল না। তারা জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, বাট তাদের এই রক্ত এবং জীবনের বিনিময়ে অর্জিত যে জুলাই গণঅভ্যুত্থান, নতুন বাংলাদেশ, এই বাংলাদেশকে লুটপাট কারা করেছে? তারা করে নাই, ওই হকার ভাইরা করে নাই, দিনমজুরা করেছে আমরা, এই পলিটিক্যাল পার্টিগুলো, আমাদের মতো নেতারা। সুতরাং দায় কিন্তু আমাদের নিতে হবে। কারণ আমি যদি খালি বলি যে না আমার কোনো দায়ী নেই, কিন্তু যারা দায়ী তাদের বিরুদ্ধে, আমি এই প্রসঙ্গটা শেষ করি, দায় তো নিতে হবে। এই দায়ের পরিণতি কি হবে তাহলে? পরিণতি অবশ্যই পরিণতি দেখছেন আপনি? জনগণ বিগত সময়েও ছাড় দেয় নাই। জনগণ একটা কথা বারবার বলে, ছেড়ে দিয়েছি, ছাড় দেব না। সুতরাং আজকে যারা এই জুলাই গণঅভ্যুত্থানের মতো একটা পবিত্র গণঅভ্যুত্থানকে কুলুষিত করেছে, ডাইভার্ট করেছে, নানাভাবে এটাকে বিভাজনের মধ্যে ঠেলে দিয়েছে, এদের প্রত্যেককে জনগণ আগামীতে কাঠগড়ায় দাঁড় করাবে এবং কেউ নিস্তার পাবে না। সেটা আমি হই, আপনি হন, কিংবা যে কোনো বড় ছোট রাজনৈতিক দল হোক না কেন, প্রত্যেককে বিচারের কাঠগড়ায় দাঁড় হতেই হবে। সুতরাং আমাদের কারো এখান থেকে পার পাওয়ার কোনো সুযোগ নেই। তা বলে আমরা কি এই জুলাই গণঅভ্যুত্থানকে মানে ছেড়ে দেব? অধ্যাপক ডক্টর রেজওয়ানা করিম স্নিগ্ধা, আপনার কাছে আসতে চাই। আপনি বিরতিতে যাবার আগে ফারুক হাসানকে শুনছিলেন, আগে সেই প্রতিক্রিয়া জেনে আপনার কাছে আমার আলাদা প্রশ্ন আছে। আচ্ছা, না প্রথম কথা হচ্ছে ফারুক হাসান যে বলছিলেন না যে পলিটিক্যাল মার্ডার, আমার ব্যাখ্যাটা পরিষ্কার করি। দেখেন, যে কোনো মার্ডার যখন পলিটিক্যাল হয় তখন সেটি নিয়ে এক ধরনের ফিশিনেস তৈরি হয়। পলিটিক্যাল মানেই হচ্ছে সেখানে আপনি কিন্তু কোনো পক্ষ আপনার সেই মার্ডারের, এটা শুনতে খুব খারাপ লাগে, কোনো পক্ষ সেই ধরনের নিহতের দুঃখবোধ ধারণ করেন, কোনো পক্ষ করেন না। কিন্তু আমি মনে করি যে এত হতাহত যে জিনিসটা হয়েছে, এটাকে পলিটিক্যাল বলার কোনো সুযোগ নাই। এই দুঃখবোধটা আমি ধারণ করতে চাই এবং সার্বজনীন করতে চাই। সেই জায়গাটা থেকে আমি কোনোভাবেই চাই না যে এটাকে কোনোভাবে পলিটিক্যাল মার্ডার এই আলাপটা দেয়া হোক। এবং আমার মনে হয় মার্ডারের আসলে পলিটিক্যাল বলা মানেই হচ্ছে ওই মার্ডারের ম্যারিটটা, ওইটা কোনোভাবে বৈধ এবং অবৈধ, যেটা ওই যে ফারুক হাসানের একটা সুন্দর শব্দ বললেন না, পবিত্র গণঅভ্যুত্থান, তো পবিত্র এবং অপবিত্রর একটা বাইনারিতে আমাদের নিয়ে যাওয়ার সুযোগ করতে পারে। তো আমি সেই জায়গাটাতে আসলে যেতে চাই না, সেই জায়গা থেকেই কিন্তু আমি আমার কথাটা বলেছি। এটা হচ্ছে ফারুক হাসানের বক্তব্য। আর উনি অন্যান্য যেই আলাপটা করেছেন যে লাস্ট বিরতিতে যাওয়ার আগে, মানে জুলাই চেতনা নিয়ে কে ব্যবসা করছে ক্ষেত্রে দেখেন, এটা আসলে জুলাই চেতনা নিয়ে আমি প্রশ্নটাকে আরেকটু মডিফাই করি আপনার জন্য। জুলাই চেতনা নিয়ে ব্যবসার এই পর্যায়টাই বা আসলো কেন? মানে মুক্তিযুদ্ধের চেতনা দীর্ঘদিন ধরে অবদমিত হচ্ছে, সেটা নিয়ে নষ্ট করা হচ্ছে, সে কথা তো জুলাইয়ের আন্দোলনের সময় আমরা শুনেছি, বা সেগুলোর বিরুদ্ধেই জুলাই দাঁড়িয়ে আছে, সেই কথা তখন বলা হয়েছিল। বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নেই, বা এ ধরনের অনেক কথা বলা হয়েছিল। তার পরবর্তীতে এই যে জুলাই চেতনা নিয়ে ব্যবসার কথাটা, এই প্রেক্ষাপটটা আসলো কিভাবে? আসলে ব্যবসা তো অনেক ভালো শব্দ, মানে শব্দগত জায়গা থেকে ব্যবসা হচ্ছে বিনিময়, আরও যদি আমি বুঝি আর কি, হ্যাঁ, এক ধরনের ট্রেড অফ। তো সম্ভবত এই যে শব্দটা যে ব্যবহার করা হয়েছে, সেই ব্যবহারের ক্ষেত্রে এবং আপনার যা কিছু, আমি উমামার একটা পোস্টও দেখছিলাম যে জুলাই যুদ্ধের সার্টিফিকেট 50 টাকা দিয়ে বিক্রি করা, এই টাইপের কিছু একটা পোস্ট সে স্যাটায়ার করেছে। তো এখন প্রশ্ন হচ্ছে কি, যেদিন থেকে, যে মুহূর্ত থেকে আপনি জুলাইকে অংশীদারিত্ব দাবি করা শুরু করেছেন, মালিকানা দাবি করা শুরু করেছেন, সেদিন থেকে সেই মুহূর্তে জুলাই পুরা স্পিরিটটা, আমি শব্দটা ব্যবহার করছি, অভ্যুত্থানের একটা শক্তি ছিল, অভ্যুত্থানের একটা ভয়ঙ্কর শক্তি ছিল, সেই শক্তিটা ছিনতাই হয়ে যায়। ঠিক আছে, এবং এমন জায়গায় যে ছিনতাই হয় যে তারা যদি ছিনতাইকৃত অভ্যুত্থানের শক্তিকে নিয়ে কোনো কিছু গড়তে পারতেন, তাহলে হয়তো আজকে আমি আপনি এভাবে কথা বলতাম না। কিন্তু তারা সেটা গড়তে পারেন নাই, সেই গড়াটা ধ্বংসাত্মক হয়েছে।
এইটার কারণেই এই ব্যবসার ব্যাপারগুলো আসছে। দেখেন, আমি যখন বাংলা ট্রিবিউনের পত্রিকার হেডিং দেখি যে জুলাই যোদ্ধার শহীদের মানে জুলাই শহীদের অনুদানের টাকা নিয়ে বাবা দ্বিতীয় বিয়ে করলেন, এটা আমার বক্তব্য না, এটা বাংলা ট্রিবিউনের হেডিং। আমি যখন আপনার দেখতে পাই যে গণঅভ্যুত্থানের স্পিরিটে তৈরি হওয়া একটি ইন্টারিম গভর্নমেন্টের কোটি কোটি টাকার দুর্নীতির কথা, আমি যখন দেখতে পাই যে সেখানে আপনার গণঅভ্যুত্থানের স্পিরিটে হওয়া ইসের ক্ষেত্রেই যেখানে আপনার পুরা আই হসপিটাল দখল হয়ে যাওয়া, আমি যখন দেখতে পাই যে বিভিন্ন ধরনের বিভিন্ন জায়গা থেকে আজকে যে অনুষ্ঠান হয়েছে সেখানে যারা জুলাই আহত তাদের বক্তব্য, আমার কথা না কিন্তু কোনোটি, কেমন সেখানেও আমি যখন দেখতে পাই যে তাদেরকে বলা হচ্ছে যে তাদের কাছ থেকে মানে তাদের সাথে যোগাযোগ করে তাদেরকে পাওয়া যাচ্ছে না, আবার কেউ কেউ বলছেন তাদের কাছ থেকেও নাকি অর্থ নেয়ার ব্যাপারগুলোও কাজ করেছে। আমি যখন দেখতে পাই যে জুলাই অভ্যুত্থানের পরে আপনি জুলাইয়ের যে স্পিরিট ছিল নতুন কিছু গড়ার, সেই নতুন কিছু গড়ার নামে আপনি ভেঙেছেন শত শত কিছু। আপনি শুধু ভাঙেনি নাই, আপনি থানায় যে দ্বিতীয় দফা আপনি পুলিশকে থ্রেট দিচ্ছেন, বলছেন যে আমি এটা করেছি, আমি এটা করব, এবং তার জন্য আইন অসমান হয়ে যাবে। আমি এটা দেখতে পাচ্ছি যে আপনি উইদাউট হ্যাভিং এনি রিজন আপনি ধানমন্ডি 32 নাম্বারটাও কেউ ভাঙলেন, একবার ভাঙলেন, বুঝলাম আপনার রাগ হচ্ছে, কোনো সমস্যা নেই, আবার দ্বিতীয় দফাও ভাঙতে গেলেন, তাই না? আপনি সব কয়টা কাজ শুধু 32 ভেঙেছেন, আমি এটাও বলবো না। 32 ভাঙছেন, আমি বুঝতে পারি যে ওখানে আপনার রেজ ক্ষোভ এগুলো কি বলা হয়েছে। আপনি আমাকে একবার উত্তর দেন, আজও ঠিক এই মুহূর্তে আপনার সাথে আমি বসে আছি, আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পেছনের মুক্তিযুদ্ধের ভাস্কর্যগুলো একটু দেখে আসেন। আমার ইউনিভার্সিটি জাহাঙ্গীরনগর, ওটা যাওয়ার সময় ওইখানকার মুক্তিযুদ্ধের ভাস্কর্যগুলো দেখে আসেন। প্রশ্ন হচ্ছে সেগুলো কেন ভাঙলেন? ওগুলো তো ভাঙার কথা ছিল না, ওগুলো কেন ভেঙেছিলেন? তাহলে এই প্রশ্নের উত্তরগুলো তো নাই। এই উত্তরগুলো নাই কেন জানেন? কারণ এখানে আপনি মানেন বা না মানেন, যারা ওই ছিনতাই করেছিল গণঅভ্যুত্থানের স্পিরিটকে, সেই ছিনতাইকৃতরা এক ধরনের ট্রেড অফ করেছে, বাণিজ্যিকীকরণ করেছে। সেই বাণিজ্যিকীকরণের দুঃখ আজকে আপনাকে এই প্রশ্ন করতে বাধ্য করছে, আমাকে এখানে কথা বলতে বাধ্য করছে যে এটা জুলাই ব্যবসা হলো কেন। আমি আসলে মন থেকেই এইটা বেদনা নিয়ে কথাটা বলছি। মুক্তিযুদ্ধের চেতনা কোনোভাবে ব্যবসা হতে পারে না। মুক্তিযুদ্ধ হচ্ছে মুক্তিযুদ্ধকে জুলাইকে একসাথে মুখোমুখি নিয়ে আসা, সমকক্ষ করা, দুটোই কিন্তু অপরাধ। আমি আবার শব্দটা ব্যবহার করছি। আপনি মুক্তিযুদ্ধকে জুলাইয়ের মুখোমুখি করবেন, সমকক্ষ করবেন, দুটাই ভীষণ রকমের অপরাধ। তার কারণ হচ্ছে মুক্তিযুদ্ধ মানে কি? মুক্তিযুদ্ধ মানে হচ্ছে আমার রাষ্ট্র, আমার পতাকা, আমার লাল সবুজের দেশ, আমার মানচিত্র, আমার পতাকা মানে হচ্ছে আমি অস্তিত্ব। আমি এখানে বসে আছি, আপনি বসে আছেন, আপনি পৃথিবীর যে জায়গায় যান আপনি বাংলাদেশি। এই পরিচয়ের সাথে কিভাবে কোনো আন্দোলন, একটা রাজনৈতিক একটা দেশের সামনে আরো অনেক অভ্যুত্থান হবে, আপনি লিখে নেন, আপনি বেঁচে থাকতেই দেখবো হয়তোবা সামনে আরো এরকম অনেক আন্দোলন। আমাদের রাজনৈতিক নেতারাই তো বলছেন যে আবারও ফ্যাসিবাদের পদধ্বনি শুনছি। তো ফ্যাসিবাদ যদি আবারও জাগরণ হয়, আবারও তো তাহলে আরো একটা গণঅভ্যুত্থান হবে। তাহলে কি তখন সেটা 2.0 থেকে 3.0 মানে এভাবে এগোতে থাকবে? না, গণঅভ্যুত্থান, শুনেন, গণঅভ্যুত্থান, আন্দোলন, সংস্কার আন্দোলন, এগুলো একটা যে কোনো রাষ্ট্রের একটা ধারাবাহিক প্রক্রিয়ার অংশ। মানুষ সেখানে অংশগ্রহণ করবেন, মানুষ প্রতিবাদ করবে, এটাই তো স্বাভাবিক। যে দেশ বৈষম্যের এগেনস্টে কথা বলেছে, যে দেশ 71-এও বৈষম্যের এগেনস্টে কথা বলে স্বাধীনতা অর্জন করেছে, সেই দেশ তো বরাবরই বৈষম্যের এগেনস্টে কথা বলবে। কিন্তু আমার দুঃখ হচ্ছে ওখানে আপনি জুলাই আন্দোলনে প্রথমেই বলেছিলেন কোটা না মেধা, মনে আছে নিশ্চয়ই? আপনার জুলাই আন্দোলনের আজকে যত তারিখ, এই সময় ওই 2 বছর আগে আন্দোলন চলেছে বাংলা ব্লকেট, ঠিক আছে? আপনার জুলাই আন্দোলনে ওই সময় কত চমৎকার শব্দবন্ধনী ছিল, বুকের ভেতর অনেক ঝড়, বুক পেতেছি গুলিকর। সেই জুলাই কবে স্ববর্গীয় আর মবর্গীয় গালিতে পরিণত হলো আমি তো ঠিক বুঝতে পারলাম না। স্ববর্গীয়, মবর্গীয় এবং নারীর যৌনতা নিয়ে আপনি গালি দিলে তো ওই জুলাই আন্দোলনে তো আমার তো মনে হয় না কোনো সুস্থ চিন্তা সম্পন্ন মানুষ সেখানে যুক্ত হতে পারতো। সেই জুলাই কবে ফজলুল হক সাহেবের মতো একজন এত বয়োজ্যেষ্ঠ একজন মুক্তিযোদ্ধা, তার বাসার সামনে যে অকথ্য ভাষায় গালিগালাজের হয়ে গেল, সেই জুলাই কবে এবং কখন আপনার নারীর ওমেনের আপনার দেখা যাচ্ছে তার মূর্তি,
তার ই বানাচ্ছেন, কুশপুত্তলিকা বানিয়ে তার কাপড় চোপড় খুলে দিচ্ছেন। কবে, কখন, কিভাবে হয়ে গেল এগুলো? সেই জুলাই কি আমরা চেয়েছিলাম? সেই যে এটি কি গণ অভ্যুত্থানের স্পিরিট ছিল? এগুলো কি শুধু শুধু বিচ্ছিন্ন ঘটনা? আপনি তো এটাকে বিচ্ছিন্ন ঘটনা বলতে পারেন না। যখন হেফাজতের মঞ্চে বসে 60 ঊর্ধ্ব 75 বছর বয়সী শহীদ আমাদের মুক্তিযোদ্ধা, হ্যাঁ, জাফরুল্লাহ সাহেবের স্ত্রী শিরিন হক, তাকে যখন কোড আনকোড বেশ্যা ডাকা হয়েছে, এবং সেই মঞ্চে যখন উপস্থিত ছিল আজকের বর্তমান জামাত ইসলাম এবং আমাদের মাননীয় সংসদ হাসনাত আব্দুল্লাহ, তাদের নীরবতা এবং তাদের ওই চুপ থাকা, এটা কি গণ অভ্যুত্থানের স্পিরিট ছিল? ছিল না। আর যেহেতু ছিল না, এই ব্যবসা, এই বেদনা, এটি জুলাইকে আজকে দিনে দিনে জুলাইয়ের যে প্রকৃত স্পিরিট ছিল সেটাকে নষ্ট করেছে। অধ্যাপক ডক্টর রেজওয়ানা করিম স্নিগ্ধা, মানে জুলাইয়ের প্রেক্ষাপট কিভাবে বা জুলাই চেতনা কিভাবে এখন ব্যবসার ক্ষেত্র হয়ে উঠলো সেটার একটি ব্যাখ্যা দিচ্ছিলেন, আপনি শুনছেন। সেই ব্যাখ্যার পরিপ্রেক্ষিতে আপনার প্রতিক্রিয়া জেনে তারপরে নতুন প্রশ্ন আসবে। না, আপা যেটা বললেন, আসলে দেখেন, জুলাই গণঅভ্যুত্থানে অনেক কিছুই ভাঙচুর হয়েছে, অনেক কিছুই ধরেন যে এখানে ঘটেছে, জনগণের ক্ষোভ, জনগণের রাগ, সব কিছু মিলিয়ে। কিন্তু উনি যেভাবে বললেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে এই যে মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভাঙা ইত্যাদি, মানে উনি এই জিনিসটাকে মানে এমনভাবে ফ্রেমিং করার চেষ্টা করছেন যে জুলাই গণঅভ্যুত্থানকারীরাই মুক্তিযুদ্ধের যে স্তম্ভগুলো আমাদের বা সিম্বলগুলো, এই সিম্বলগুলোকে অ্যাটাক করে এগুলোকে ধরেন যে ধ্বংস করে, মানে এক প্রকারের মুক্তিযুদ্ধ বিরোধী একটা অবয়ব দেওয়ার চেষ্টা করেছে, মানে ওনার বক্তব্যে যেটা আমি বুঝতে পারলাম। দেখেন, এটা একবারে পরিষ্কার করে দিই, এই যে আমি অবয়ব দেওয়ার চেষ্টা করি না, জুলাই খালি গণঅভ্যুত্থান, ঘটনাটা এই বলেছি। জুলাই গণঅভ্যুত্থান কখনোই মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী ছিল না, বরঞ্চ মুক্তিযুদ্ধের যে সত্যিকার চেতনা, রিয়েল চেতনা, এই চেতনার পরিপূরক, সম্পূরক এই জুলাই গণঅভ্যুত্থানকে বলতে পারেন। আর এই যে জুলাই গণঅভ্যুত্থান এবং মুক্তিযুদ্ধকে মুখোমুখি দাঁড় করানোর যেটা পাইতারা, এটা ট্রু, এটা হচ্ছে। এটা কারা করছে? ওই পতিত স্বৈরাচারের দোসর যারা, তারাই করছে। কারণ তারা জানে যে মুক্তিযুদ্ধ এবং এই জুলাই গণঅভ্যুত্থানকে মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা মানে মুখোমুখি, মানে এখন যারা দাবি করছেন যে তারা জুলাই গণঅভ্যুত্থানের সময় নায়ক ছিলেন, তারা অনেকেই যখন এই ধরনের কথা বলছেন, কারা দাবি করছেন যে নায়ক ছিলেন? মানে আপনি যে সকল রাজনৈতিক দলের কথা বলছেন, সেটাই, অন্যতম আমরা সবাই যে নায়ক। স্টেক হোল্ডার Of আছে, course, আমরা সবাই সেই সকল নায়ক। রাজনৈতিক দলের এই যে পক্ষ বিএনপি থেকে আজকে তো দাবি বলা করছে, হচ্ছে। বিএনপি আজকে নিজেও দাবি করেছে, আজকে জনাব সালাউদ্দিন সাহেব স্বরাষ্ট্রমন্ত্রী নিজেই বলেছেন যে আমি এবং আজকের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, শেষ করি, আমরা নির্বাসিত ছিলাম। আমরা যদি নির্বাসিত না থাকতাম তাহলে হয়তোবা এই গণঅভ্যুত্থান বাস্তবে না হতে পারতো বা না হইতো। তার মানে ওনারা তো নিজেকে কৃতিত্বের জায়গায় রেখেছেন বা রাখছেন। তার মানে তারাও নায়ক। জামাত বলছে তারাও নায়ক, এনসিপি বলছে তারাও নায়ক, আমরা বলছি আমরাও নায়ক। অর্থাৎ এই গণঅভ্যুত্থানের নায়ক আমরা সবাই, বাংলাদেশের জনগণ। এই জনগণের মধ্যে তো আমি পড়ি নাকি? না, আমি জনগণের বাইরে? অবশ্যই বিএনপি জনগণের বাইরে না, তারা জনগণের মধ্যে। তো সুতরাং জনগণ যদি একটা গণঅভ্যুত্থানের নায়ক হয়ে থাকে, তার মানে গণঅভ্যুত্থানের পক্ষের প্রত্যেকটা শক্তি এই জুলাই গণঅভ্যুত্থানের নায়ক, এটা অস্বীকারের কোনো সুযোগ নেই। কিন্তু আপনারা যেভাবে এটাকে ফ্রেমিং করার চেষ্টা করছেন যে না জুলাই গণঅভ্যুত্থান, মুক্তিযুদ্ধের ভাস্কর্য আসবো, হ্যাঁ, এই যে দেখেন, আমি বলেছি এই যে জুলাই গণঅভ্যুত্থানের এখন জুলাই যোদ্ধার তালিকা করা হয়েছে না, যারা ওই সময় আহত হয়েছে, এই জুলাই যোদ্ধার তালিকায় দেখবেন অনেক আওয়ামী লীগার বা পতিত ফ্যাসিবাদের চান্ডা পান্ডাগুলো কিন্তু জায়গা পেয়েছে। কেন? তারাও আহত হয়েছে, কারণ তারা ওই সময় ছাত্র জনতার উপরে আক্রমণ করতে গিয়ে ছাত্র জনতার ধোলাই খেয়ে, দৌড়ানি খেয়ে তারাও আক্রমণ হয়েছে, হাসপাতালে গিয়েছে, পরে ভুল পাল্টিয়ে কোনো না কোনোভাবে রাজনৈতিক পরিচয় লুকিয়ে বা যে কোনো কারণে হোক একটা সিস্টেম করে তারা কিন্তু ওই জুলাই যোদ্ধা তালিকায় তাদের নাম অন্তর্ভুক্ত করেছে। মুক্তিযুদ্ধের ভাস্কর্য তাহলে আওয়ামী লীগের নেতাকর্মীরা ভেঙেছে। পতিত স্বৈরাচারের দোসর যারা এই জুলাই গণঅভ্যুত্থান বিরোধী শক্তি, তারা পরিকল্পিতভাবে ওই মুক্তিযুদ্ধের ভাস্কর্য বলেন কিংবা বাংলাদেশের সত্যিকার অর্থে যে সিম্বলগুলোকে আমরা লালন করি, ধারণ করি, এগুলোকে ভাঙচুর করে এই গণঅভ্যুত্থানকে ধরেন যে একটা নেগেটিভ ফ্রেমিং করার চেষ্টা তারা করেছে। সুতরাং এটাকে আপনি এখন অন্যভাবে ফ্রেমিং করে এই জুলাই গণঅভ্যুত্থানকে কোনো না কোনো ভাবে যদি ডিমোরালাইজ করা যায়, এটাকে ধরেন যে সেই নেগেটিভ ফ্রেমিং কে আরো হৃষ্টপুষ্ট করতে জুলাই গণঅভ্যুত্থানের যারা সম্মুখ সারিতে প্রত্যক্ষ পরোক্ষভাবে নেতৃত্ব দিয়েছেন, তারাই এখন জুলাই চেতনা ব্যবসার বিভিন্ন জায়গায় দোকান খুলে বসেছেন। এই যে আপনারা এই জিনিসটা কিন্তু প্রবলেম। আচ্ছা, আমি বলছি যে জুলাই গণঅভ্যুত্থানকে তো অনেকেই বিক্রি করেছে। আমি ফারুক হাসান যদি এই জুলাই গণঅভ্যুত্থানকে বিক্রি করে শত কোটি টাকার মালিক হই, রাষ্ট্রের আইন আছে, বিদ্যমান সংস্থা আছে, তাদের কাজটা কি ভাই? এই যে দুদককে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলছে যে ওই বিগত ইন্টারিম সরকারের দুর্নীতি তদন্ত করার অনুরোধ জানাই, আহ্বান জানাই। আরে ভাই, আপনি স্বরাষ্ট্রমন্ত্রী চেয়ারে, আপনি অনুরোধ জানাবেন কেন? আপনি নির্দেশ দিবেন। আর দুদকের কাজটা কি? দুদক কেন কারো নির্দেশের অপেক্ষায় থাকবে? আমরা তো এরকম দুদক দেখতে চাই না যে ওই নখ আর ওই
দন্তহীন দুদক। দুদকের কাজ যারাই কারাপশন করবে, যারাই দুর্নীতি করবে, যারাই ঘুষ বাণিজ্যের সাথে জড়িত, তাদের বিরুদ্ধে তারা তদন্ত করবে। বাট অত্যন্ত দুঃখের বিষয়, এই দুদন্ত এখন ঘুমন্ত অবস্থার মধ্যে রয়েছে। আর আমরা নানা রকম মুখরোচক কথা বলে যাচ্ছি। আজকে আপনি সরকারে আছেন, আপনার দায়িত্ব কারা এই করাপশনের সাথে জড়িত, কারা জুলাই বাণিজ্যের সাথে জড়িত, প্রত্যেকের বিরুদ্ধে তদন্ত করে শেষ করি, তদন্ত করে আপনার জনগণের সামনে সেই তদন্ত রিপোর্ট হাজির করা। আমরা সরকারকে বলেছিলাম 12ই ফেব্রুয়ারির পরপরেই যে আপনারা একটা শ্বেতপত্র প্রকাশ করেন ইন্টারিম সরকারের উপরে। একটা শ্বেতপত্র প্রকাশ করলেই আমরা বুঝতে পারবো এই 2 বছরে কি কি হয়েছে। সরকার আজও সেটা করতে পারে না কেন? কিসের ভয় আপনাদের? নাকি তলে তলে ইন্টারিমের সাথে আপনাদের কোনো আতাত আছে? এগুলো বললে আমরা খারাপ হয়ে যাই। কিন্তু আমাদের লিগাল কথা বলছি ভাই, সরকার যদি দায়িত্ব নেওয়ার পরে একটা হোয়াইট পেপার বা শ্বেতপত্র প্রকাশ করত, তাহলে তো আজকে খোলাসা হয়ে যাইতো। ওই সার্জিস কত কোটি টাকার মালিক হয়েছে, ওই হাসনাত কত শত কোটি টাকার মালিক হয়েছে, কিংবা অমুক নেতা কত টাকার মালিক হয়েছে, একদম ভেরি ক্লিয়ার। কিন্তু আপনারা লিগাল প্রসিডিউরে যান না, কিন্তু রাজনৈতিক বক্তব্য দেওয়ার সময় আপনাদের মুখে খই ফুটে। এগুলোই প্রবলেম। আমরা এই জন্য বলেছি লিগাল প্রসিডিউরে ঢুকেন। আইন আছে, সংবিধান আছে, সিস্টেম আছে, ঢুকেন সেখানে। আমরা জানতে চাই কারা তারা। কিন্তু আপনার এই যে ফ্রেমিং এর রাজনীতি, এই যে আপা একটা কথা বললেন না, এটা শেষ করি। আপা কি বললেন? হেফাজতের মঞ্চে উঠে কোন এক হেফাজতের নেতা আমাদের কোন এক নারীকে একটা খারাপ ভাষায় গালি দিয়েছেন। আমরা নিন্দা জানাই, কোনো গালিকে আমরা প্রশ্রয় দেই না কিংবা সাপোর্ট করি না, নিন্দনীয়। কিন্তু একই সাথে এটাও বলতে হয় যে আজকে কথিত একজন অভিনেত্রী যখন জুলাইকে বলে ওই কি একটা 3 শব্দের একটা শব্দ বলে, জুলাই সিডিআই না কি জানি, কই আপনারা কিন্তু তখন প্রতিবাদ করেন না। এই যে নারী, শুধু ওই কথিত অভিনেত্রী না, নারী ছিল বাঁধন, শেষ করি, নারী ছিল কারিনা কাইসার, কয়েকদিন আগে মারা গেছেন, আল্লাহ জান্নাতবাসী করুক। নারী ছিল মুশাররফ করিম সাহেবের স্ত্রী, নারী ছিল কাজী নৌশবা। তারা সবার জন্য করেছে। আমি সবার এই জন্য গণঅভ্যুত্থান করতে গিয়ে কাজী নৌশবাকে গ্রেফতার করা হয়েছিল, রিমান্ডে নিয়ে নির্যাতন করা হয়েছে, বাঁধনের উপরে টর্চার হয়েছে। কাজী নৌশবা এই গণঅভ্যুত্থানের পক্ষে থাকার কারণে মৃত্যুর পরেও, শেষ করি, তাকে নিয়ে এমন কোন জঘন্য ভাষা নেই ওই পতিত স্বৈরাচারের দোসররা করে নাই। কিন্তু ওই সময় প্রতিবাদ হয় না, চুপ থাকে অনেকেই। আর এখন যখন ওই যে প্রতিবাদ যে হয় না, মানে ফারুক ভাই, সেটা মানে কারা করে না বলে আপনি মনে করছেন? আমি এই যে যারা আজকে যারা নতুন ন্যারেটিভ মানে ওই যে প্রোডিউস করছে, পয়দা করছে, তারা। ঠিক আছে, আমি এই প্রসঙ্গেই রেজনাল গ্রুপ থেকে আপনার কাছে আসতে চাই। মানে ফারুক ভাই বলছেন যে জুলাই নিয়ে নতুন একটা ন্যারেটিভ তৈরি করা হচ্ছে, সেই ন্যারেটিভের রাজনীতিরও বহু রকমের মানে ব্যাখ্যা বিশ্লেষণ আছে। ভাষারও তো একটা বিবর্তন ঘটেছে রাজনৈতিক পরিমণ্ডলে। মানে সেটা কি নিন্দা জানানোর ভাষাও মনে হয় অনেক সময় হারিয়ে যায়, মানে ভাষার ব্যবহারের কি অবস্থা আসলে? প্রথম কথা হচ্ছে, জনাব ফারুক হাসান যেহেতু আমার সাথে বসে আমার পাশে বসে কথাগুলো বলছেন, আশা করি উনি আমাকে বলছেন না, তারপর আমি একটা কথা না বলে পারছি না। এই যেমন উনি বললেন যে সরকার 4 মাসে, মানে এই সরকারটা বয়স 4 মাস, হ্যাঁ, তো সরকারকে শ্বেতপত্র দিতে বলা হয়েছিল ইন্টারভিউর উপরে, কেন দেওয়া হলো না? উনি যথার্থভাবে বলেছেন যে দুদককে স্বরাষ্ট্রমন্ত্রী নির্দেশ দিবেন, তাই না? এখন এই কথা বলার অর্থ কি জনাব ফারুক হাসান সরকারকে ফ্রেমিং করার চেষ্টা করছেন? 4 মাসের সরকারকে আপনার তার বিরোধী করছেন না, এ কথা অর্থ কিন্তু তাই না। ঠিক একইভাবে আমি যখন আপনাকে বললাম যে মুক্তিযুদ্ধের ভাস্কর্যগুলো এখন পর্যন্ত ভাঙা, শব্দটা কিন্তু এটা ছিল, তার মানে কি? তার মানে 2 বছরের ইন্টারিম, 4 মাস এগুলো পার হওয়ার পরে এখন পর্যন্ত সেটা ভাঙা। তার মানে হচ্ছে এটি কোনো ফ্রেমিং পলিটিক্স না, এটি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া। কারণ আপনি যখন যান, আপনি যখন হাঁটেন, ওই প্রতিটি ভাস্কর্য আমাদেরকে আমি আর কি ন্যারেটিভ দিব, ওই ভাস্কর্যগুলো এক একটা ন্যারেটিভ হয়ে দাঁড়িয়ে আছে, যে ন্যারেটিভ আপনার কষ্ট করে ফ্রেমিং করা লাগবে না, একদম প্রমাণ হিসেবে দাঁড় হয়ে আছে। সো একজন শিক্ষক হিসেবে আমার কাজ হচ্ছে সেটিকে সামনে আনা, আমি এতটুকুই করেছি। 1 2 জনাব ফারুক হাসান যতগুলো নাম নিয়েছেন, নওশাবা, বাঁধন, এই প্রতিটি মেয়ের সাথে উনি ব্যক্তিগতভাবে যোগাযোগ করে দেখতে পারেন যে ওনারা আমাকে চিনে কিনা এবং আমি ওনাদের পক্ষে দাঁড়িয়েছি কিনা। কাজে এই জায়গাটা আমি আশা করবো যে উনি আমাকে বলেন নাই, কারণ আমার যাদের মনে পড়ে যে 24-এর আগে উনি খুব ভালো মতোই জানেন যে এই যাহা কিছু আছে সেই অন্যায়ের সাথে আপোষ করার লোক আমি নই। তো সেই জায়গাটা থেকেই আমি কিন্তু কথাটা বলছি। আপনার ভাষার পরিবর্তন দেখেন, আমি 2 দিন আগে কিন্তু একটা কথাও বলেছি যে 2টো জিনিস খুব পরিষ্কার করি। একটা হচ্ছে আপনি এমন ভাষা ব্যবহার করছেন যে ভাষা শুধু অশালীন না। নম চমস্কি নামে আমার খুব পছন্দের একজন থিওরিটিশিয়ান আছেন, ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করেছিলেন।
উনি এবং পলিটিক্স নিয়ে তো চমস্কি সবসময় বলে যে ভাষা কিন্তু মানুষের চিন্তার বহিঃপ্রকাশ ঘটায় এবং মানুষ যেরকম চিন্তা করে আপনি যখন মুখটা খুলবেন না আপনি না ওই মানুষটাকে পড়তে পারবেন যে ওনার চিন্তার প্যাটার্নটা কীরকম। প্রশ্ন হচ্ছে যে আমাদের এখনকার যেই ব্যবস্থা সেই ব্যবস্থার মধ্যে কতগুলো মিসলিডিং বিষয় আছে, প্রজন্মগত একটা, দ্বিতীয় হচ্ছে আমরা অনেক দিন ধরে এমন ভাষা ব্যবহার করছি, অপ্রেস কমিউনিটির একটা ভাষা থাকে, সত্য মানুষ যখন অপ্রেস থাকে তখন মানুষ অনেক ধরনের কথা বলে অপ্রেশন থেকে, এটাও কিন্তু আমি জানি। যেমন ভাসানী বলেছিল ভোটের বাক্স চাই না, ভাত দে কোডান কোড হারামজাদা, খুব বিখ্যাত। কিন্তু ওটার সময় কি ছিল, ওটাতে কিন্তু তিনি অপারেশনের মধ্যে ছিলেন, তাই না? যখন আপনি অপারেশনে থাকবেন তখন কিন্তু আপনি এরকম প্রতিবাদী ভাষা বললেও বলতে পারেন, আমি ব্যক্তিগতভাবে সমর্থন করি না, কিন্তু সাইকোলজি সেটা বলে। এখন কথা হচ্ছে যে 24-এর আন্দোলন গণঅভ্যুত্থান হয়ে যাবার পরে এই ভাষার ব্যবহারগুলো তাহলে তখন কেন হলো? তখন তো আপনি অপ্রেসড নন, তখন তো আপনি আপনারই রাজত্ব, আপনি জয়ী, আপনি বিজয়ী। তাহলে ওই ভাষাগুলা কি তখন বৈধতা তৈরি করে দিচ্ছে না যে এই ভাষাগুলো চাইলেই ব্যবহার করা যায়? এটা হচ্ছে এক। দুই, দেখেন যেই বক্তব্য সম্ভবত মেহের আফরোজ শাওনকে মেনশন করে মানে ইন্ডিকেট করে বলার চেষ্টা, অভিনেত্রী শাওন, তারপরে বাহিয়া মাহি এবং শান্তা ফারজানা নামের এই তিন ব্যক্তির বিরুদ্ধে শাহবাগ থানায় লিখিত একটা অভিযোগও করা হয়েছে। তারা জুলাইকে অবমাননা করছেন, কটাক্ষ করছেন তাদের ভাষার মাধ্যমে, এ ধরনের একটা অভিযোগ করা হয়েছে আর কি। দেখেন ওনারা এই যে বাজারে এটার অভিযোগটা করেছেন, আমি ওনাদেরকে সাধু দিই। কেন সাধু দিই আমি সেটাও বলি, কারণ আপনি ভাষার ব্যবহার না করে, মবের ব্যবহার না করে আইনি জায়গায় এসছেন, দ্যাটস ফেয়ার এনাফ। এবং একইভাবে যে কোনো পক্ষ আপনার এই ব্যবস্থার মধ্যে যেতে পারে, সেটা কিন্তু চাইলে মেহের আফরোজ শাওনও যেতে পারে। আপা মানে আমি এই প্রসঙ্গতেই বলতে চাই, মানে আপনি যখন বলছিলেন যে অপ্রেস যখন থাকে তার অবদমিত ভাষা অনেক রকম হতে পারে, পরবর্তীতে আবার বললেন বিজয়ীদের ভাষার ব্যবহারটাও তো শিক্ষণীয়, কিন্তু আমাদের সমাজে অনেক শিক্ষিত তথাকথিত উঁচু শ্রেণীর বা যাদেরকে আমরা মনে করি যে দেখে শিখবো, তারাও তো একই ধরনের ভাষা এখনো ব্যবহার করছেন। দ্যাট ইজ দ্য পয়েন্ট। এখান থেকে কিভাবে বের হবো? দ্যাট ইজ দ্য পয়েন্ট। আমি সেখানেই বলছি, দেখেন এজন্য আমি কিন্তু বলছি চাইলে, আমি এটা আগেও বলেছি, আমি যেটা খারাপ দেখি, দেখেন এটা খুবই অশালীন একটা শব্দ, সেটা যার নাম দিয়ে বলেন না কেন, আমি এই শব্দটা উচ্চারণ করতে চাই না, যেটা নিয়ে আমাদের সামাজিক যোগাযোগের মাধ্যমে যা কিছু হচ্ছে। এই ধরনের অশালীন শব্দ শুধু না, এটা খুব জেন্ডার্ড শব্দ, নারীর যৌনতাকে ইন্ডিকেট করে। দেখবেন যে প্রতিটা শব্দ, ওই যে আপনাকে বলছিলাম চবর্গীয় পবর্গীয় যাহা কিছু, সব কিছু আপনার নারীর জেন্ডারকে ইন্ডিকেট করে। এবং এই যে আওয়ামী লীগ যে যারা কেনা এই মুহূর্তে অপারেশনে আছে, এটাও সত্য যে তাদের বিভিন্ন ইস্যুর মধ্যে তারাও কিন্তু এই ধরনের ভাষার ব্যবহার করছেন। আমি একজন শিক্ষকের জায়গা থেকে, এবং আপনি যেটা বলেছেন, ইয়েস, আমি এমন মানুষকে দেখছি যার কাছ থেকে কোনোভাবে প্রত্যাশাই করি না, সেই মানুষটিও বলছেন এই পুরা জিনিসটা একটা সস্তা জনতুষ্টিবাদী আকাঙ্ক্ষাতে পরিণত হয়েছে। এটা ওই ক্লিক বেটের রাজনীতির মতো আকাঙ্ক্ষাতে পরিণত হয়েছে, সহজে ভাইরাল হওয়ার একটা প্রক্রিয়া আকাঙ্ক্ষার মধ্যে পরিণত হয়েছে। মানে বিষয়টা এমন হয়েছে যে আমি যদি এখন একটা এরকম একটা গালি দিয়ে দিই, তাহলে আপনার এখানে সারাক্ষণ আমার এই ভিডিওটা ঘুরতে থাকবে, আর আমি তখন রাতারাতি লোকে আমার নাম জানবে। যে আসলে সামগ্রিকভাবে সকলকেই ঘিরে ধরছে, এটা জায়গাতে নিয়ে যাচ্ছে, সেটাও আসলে বোঝা মনে হয় পরিবেশ। সময় এসে চলে এসেছে। অসংখ্য ধন্যবাদ অধ্যাপক ডক্টর রেজওয়ানা করিম স্নিগ্ধা আপনাকে, ধন্যবাদ ফারুক হাসান আপনাকেও আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য, এবং ধন্যবাদ অবশ্যই দর্শক আপনাদেরকেও। আজকের মতো বিদায় নিচ্ছি, পরবর্তী আয়োজনে আবারও দেখা হবে এই পর্দায়, সঙ্গে থাকুন।